হিয়ার বাচ্চাটাকে কোলে নিয়ে তিতিরের চোখে জল ছেড়ে দিল। চেহারা পেয়েছে বাবার মতো, ভাগ্যটা বাবার মতো না হলেই হয়। তিতির নাজমা বেগমকে বলেন, কোর্টে মামলা করছি, আমি মেডিকেল কলেজে মাইগ্রেশন করব। জানি কষ্ট হবে, ছোট থেকে এখানে, কিন্তু বাঁচতে হলে ছাড়তে হবে। নাজমা বেগমও আঁচলে মুখ মুছে বলল, হ্যাঁ রে মা, আজকের ঘটনার পর আমার আর সাহস হয় না। কে দিবে সিকিউরিটি? সবাই দেখেও না দেখার মতো করে থাকে। হিয়া সুস্থ হোক, সব বিক্রি করে চলে যাব। তিতিরের মনে পড়ল বাড়ি রেখে কিভাবে যাবে, তাই মাকে শুধায়, আমাদের তো নিজেদের বাড়ি, বাড়ি রেখে কিভাবে যাব? বিক্রি করে। ওই দিন যে এক ছেলে এসেছিল, সে বলেছে যদি বিক্রি করতে চান তাহলে তাকে ফোন করলে সাহায্য করবে। তিতির ভ্রুদয় কুঁচকে গেল। সন্ধিহার কণ্ঠে বলে, কোন ছেলে? ওই যে বৃষ্টির দিনে ছেলেটা, মাসিফ না কি যেন নাম। তিতিরের মনে সন্দেহের দানা বাঁধে। চিরকুটের সাথে কি কোনোভাবে মাসির ছেলেটা যোগাযোগ আছে? মাকে জিজ্ঞেস করে, সে তোমাকে হঠাৎ বাড়ি বিক্রির কথা বললেন কেন? কে সে? নাজমা বেগম বললেন, আমি তাকে সুজন পলাশের সম্পর্কে বলেছি। তুই কিসের পড়ছিস জিজ্ঞেস করাতে তা সব বলেছি। তুমি পারো ও মা, চেনা নেই জানা নেই এক অচেনা লোককে সব বলে বসে আছো। এখন সে যদি আমাদের ক্ষতি করতে চায়? নাজমা বেগম তিতিরকে, ছেলেটা খুব ভালো, কথা বলে খুব ভালো মনে হলো। আচ্ছা বাদ দে, চাচারে কি জানাবো? নাজমা বেগম বলে, বলে দেখো, ওরা মাসে 3,000 টাকা করে পাঠায়। আমি কয়েকবার মানা করেছি, কিন্তু ওদের এক কথা, বড় ভাই আমাদের লেখাপড়ার খরচ তুলছে, পুরো সংসার একা সামলিয়েছে, তার জন্য এইটুকু কিছুই না। আমাদের তো নিতেও চাইছিল, কিন্তু নিজের বাড়ি ছেড়ে ঢাকা যাওয়ার ইচ্ছে হয় নাই। তাছাড়া ওদের বাড়িতেও জায়গা কম, ওর বড় ছেলে কলেজে উঠেছে, খরচও বাড়ছে। আচ্ছা, আমি আগে কলেজের কথা বলি। তখন নার্স এসে তিতিরকে বলে বাচ্চা নিয়ে তার সাথে যেতে, তাই সর। বাচ্চাটাকে নিয়ে নার্সের সাথে গেল। তিতির গেল নাজমা বেগমের মাসিফের নাম্বারে কল লাগায়। প্রথম দুবার রিং হয়ে বন্ধ হয়ে যায়। নাজমা বেগম হতাশ হয়ে বসে থাকে। স্যার, মেজর রাহান আহমেদের কোনো খোঁজ তো পেলাম না। তার বাবাও কিছুদিন আগে মারা গিয়েছে, আর্মি হেড অফিসে বললেন। মেজর রাহান আহমেদ নিখোঁজ হওয়ার পর এই তো 6 মাস আগে রেডিও বার্তা এসেছে, ওদের 2 সদস্যকে মুক্ত করতে, তাহলেই রায়হানকে ছাড়বে। আমার রায়হানের সাথে সুস্থভাবে ভিডিওতে কথা বলতে চাই। পর আর যোগাযোগ করেনি, তাই আমরাও আর ছাড়িনি। রায়হান জীবিত না মৃত তা জানা নেই। তাছাড়াও এত সময় পরে বা কেন খবর পাঠালো? ওদের লোকেশন ট্র্যাক করা যায়নি। তার বাবাকেও তো এটা জানানো হয়েছিল। হ্যাঁ, রায়হানের বাবা জানতেন আমাদের চট্টগ্রাম মিশনে আছে, প্রস্তুতি হও। রায়হানের পর তুমিও আমার ভরসার যোগ্য মেজর। ইয়েস স্যার। সকালে হিয়া প্রায় সুস্থ, আর রক্ত লাগেনি। ডাক্তার বলেছেন আজকের দিন হাসপাতালে থাকতে, যদি কোনো সমস্যা হয় তবে দেখবেন। তিতিরাও রাজি হয়। হিয়া জ্ঞান ফেরার পর থেকে নিজের মেয়েকে কোলে নিয়ে কিছুক্ষণ পর পর কাঁদছেন। তিতির এবার বিরক্ত হয়ে বলে, থামো না, বাচ্চাটা তো দেখি ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে, ভাবছে হয়তো তার মা খুশি না। হিয়া জড়ানো কণ্ঠে বলল, ও জন্ম থেকেই এতিম রে। আমার মেয়েটার কপাল এমন না হলেও পারত, যার ভাগ্য ছিল হয়েছে। এখন সামনের দিকে ভাবো। আমরা এখান থেকে চলে যাব, কোনো কালো ছায়া আমাদের ছুঁতে পারবে না। তিতিরের মুখে আচমকা চলে যাওয়ার কথা শুনে হিয়া শুধায়, কই যাব আমরা? তিতির দীর্ঘশ্বাস ফেলে বলে, কথা বলবো আজ, ময়মনসিংহে মাইগ্রেশন করব। কতদিন আর পলাশ সুজনদের ভয়ে থাকবো? আবার কোনদিন ঘরে এসে হামলা করে কে জানে। হিয়া মলিন কণ্ঠে বলে, ওনার শেষ স্মৃতি তো ওই বাড়ি, ওই ঘরটাতে। আমি ওনার গায়ে ঘ্রাণ পাই।
আবেগে থাকলে মেয়েকে রক্ষা করা কঠিন হবে। আমিও তো পারতাম সারা জীবন ওই বাড়িতে সবার কুকথা শুনেও থেকে যেতে, কিন্তু জীবন কারো যেন থেমে থাকে না। একজন পৃথিবীতে নেই বলে কি আমি নিজের জীবনে বিসর্জন দেব? নিজেকে তো বাঁচতে হবে। এখন বলতে পারিস, আমার ও রায়হানের তেমন সম্পর্ক ছিল না বলে পিছু টাননি, ভাগ্যিস নেই। নয়তো আবেগের বশীত হয়ে আমি সেই ২ বছর আগে থেকেই থেমে যেতাম। আমার লক্ষ্য এখন নিজের স্বপ্ন পূরণ করে তোদের নিয়ে ভালো থাকা, বাঁচা। শ্বশুর বাবার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। তিতিরের বোঝানোতে হিয়া মলিন দৃষ্টিতে কোলে ঘুমন্ত বাচ্চার দিকে চেয়ে আছে। হতাশ নিঃশ্বাস ফেলে তিতির আবার বলে, সবকিছু কনস্ট্যান্ট না, রিপ্লেসেবল। সবকিছুতে রিপ্লেসমেন্ট সম্ভব। নাজমা বেগম ক্যান্টিন থেকে নাস্তা করে এসে বললেন, এবার তুই যা তিতির, হীরার পাশে আমি বসতেছি। তোর ক্লাস নেই আজকে? আছে, সকালটা মিছে গেছে। মৃদুলা ও ইতি থেকে নোট নিয়ে নিব। এখন নাস্তা করে আরেকটা ক্লাসে যাব। তুমি কিন্তু বাড়িতে যাবে না। আমি দুপুরে ব্রেকে হাসিব এবং ইতিকে নিয়ে বাড়িতে গিয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসব। তিতিরের কথা নাজমা বেগম সম্মতি প্রদান করলেন। তিতির ক্লাসে চলে যায়। লাঞ্চ ব্রেক হাসিব এবং ইতিকে নিয়ে বাড়ি যায়। রাস্তায় তিতিরের এক স্কুল বান্ধবী ইরার সাথে দেখা হলে সে জিজ্ঞেস করে, কেমন আছিস রে তিতি? শুনলাম কালকে সুজন পলাশরা নাকি তোদের বাসা আক্রমণ করেছিল। হীরা, কি অবস্থা এখন? তিতির হেসে মুখে বলে, আলহামদুলিল্লাহ, মেয়ে হয়েছে। তুই কবে আসলি? চাচি কেমন আছে? ইরা খুশি হয়ে বলে, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাবা নেই, কত দূরে বাড়ি করলো। তারপর আমি চান্স পেলাম রাজশাহীতে। দেখা হয় না। কালকে বাসায় এসেছি। রাতে মায়ের মুখ থেকে শুনলাম বাবা নাকি বড়বাজার থেকে খবর পেয়েছে। তিতি দীর্ঘশ্বাস ফেলে বলে, দোয়া করিস রে। কতদিন থাকিস? হীরাকে নিয়ে ফেললো, বাসায় আসেনি। এখন তাড়াহুড়াতে আছি। হ্যাঁ যা, আমি কয়েকদিন আছি এখানে। ভাতিজি দেখতে মাকে নিয়ে আয়োজন করে আসবো। ইরাকে বিদায় দিয়ে তিতির হাসিব এবং ইতিকে নিয়ে বাড়ির রাস্তায় যায়। বাড়িতে গিয়ে নিজের মায়ের এবং হীরার কয়েক সেট জামা কাপড় নিয়ে সাথে বাবুর জন্য বানানো রাখা কাঁথাও জামা নেয়। হাসপাতালে ফিরে পথে কিছু ফল কিনে সেসব মায়ের হাতে বুঝিয়ে দিয়ে ক্লাসে যায়। টানা ২টো ক্লাস করে তারপর টিউশন করাতে যাবে। মায়ের মুখে শুনেছে কালকে দুপুরে নাকি চাচিরা বাড়িতে আসবে। আবার অ্যাডমিশন অফিসেও কথা বলতে হবে। রুমে ফিরে মাসফি প্রায় ২৪ ঘন্টা পর ফোন হাতে নিয়েছে। এতটা সময় ফোন সাইলেন্ট ছিল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিন অন করতেই দেখে ৪টা মিস কল। প্রথম ২টা বাড়ি থেকে আর শেষ ২টা এক অচেনা নাম্বার থেকে। প্রথমে বাড়ির নাম্বারে কল করে মায়ের সাথে কথা বলে নিল। এরপর সে অচেনা নাম্বারে কার জানতে কল করলো। ২ বার রিং হওয়ার পর রিসিভ হলেই মাসফি সালাম দিয়ে জানতে চায়, কে? নাজমা বেগম সালামের জবাব দিয়ে বলল, আমি নাজমা বেগম। চিনতে পেরেছো? সেদিন রাতে যে তুমি আমাদের বাড়িতে এসেছিলে। মাসফি এবার চিনতে পেরে সহাস্য বলে, ও হ্যাঁ, কেমন আছেন আন্টি? সরি, আমার ফোন কাছে ছিল না। আপনার বাড়ির সবাই কেমন আছে? নাজমা বেগম মলিন কণ্ঠে বলেন, এখন আছি কোনো মতে। নাতনি হয়েছে আমার। মাসটি প্রফুল্ল চিত্রে বলে, আলহামদুলিল্লাহ, এত দারুণ খুশির খবর আন্টি, কিন্তু আপনার কণ্ঠে মলিনতা কেন? কি বলবো বাবা, এলাকার মস্তানগুলা হামলা করছিল। সেদিন আল্লাহ সহায় ছিলেন। হয়তো কি হতো ভাবতেই শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে। মাসরিফের অনুতাপ হলো, সরি আন্টি, আমি নিরুপায় ছিলাম। ফোন সত্যি কাছে ছিল না, কিছু করতে পারলাম না। না না বাবা, তোমার তো কোনো দোষ নেই। আমি তোমাকে বরং হসপিটালে এসে একটা সাহায্যের জন্য ফোন করেছি। নাজমা বেগমকে আশ্বাস দিয়ে মাশরাফি বললেন, জি আন্টি, নিঃসংকোচনে বলুন, আমি যথাসাধ্য চেষ্টা করব। নাজমা বেগম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললেন, তুমি বলেছিলে বাড়ি বিক্রি করতে চাইলে বলতে। মাসটিফের
ঠোঁট কোণে স্বস্তি মিশ্রিত হাসি ফুটল। জি আন্টি, আমি আমার ফ্রেন্ডকে বলছি আপনারা প্রয়োজনীয় সব কাগজ রেডি রাখেন। কালকে পরশুর মধ্যে উকিল নিয়ে আসবো। ধন্যবাদ বাবা, বড় উপকার করলেন। দোয়া করবেন আন্টি। কথা বলা শেষে মাসফিক তার সিনিয়র বন্ধুকে ফোন করলেন। সে না থাকাকালীন সবটা কম সময়ে সামলে নিতে বললেন। পরদিন হিয়া সুস্থ হয়ে ডাক্তার ওকে হসপিটাল থেকে রিলিজ দেয়। হিয়া, নাজমা বেগম এবং হিয়া নবজাতক বাচ্চাটাকে নিয়ে তিতির বাড়ি ফেরে। মৃদুলা, ইতি, হাসিব, শাওফাদের ও সাথে নিয়ে এসেছে। ওরা সবাই মিলে বাজার করে আধ ঘন্টার মধ্যে আবার হসপিটালে ব্যাক করে। মাঝে ১.৫ ঘন্টা ব্রেক পেয়েছে যে। এর মধ্যেই তিতিরের চাচারাও চলে এসেছে। তিতির স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখনই একা রেখে যেতে ভয় করছিল। সবাই হিয়া এবং বাচ্চাটাকে নিয়ে মেতে আছে। তিতিরের মাকে বলে বন্ধুদের সাথে মেডিকেলে চলে যায়। ক্লাস শুরু হওয়ার একটু সময় বাকি, তাই ভাবলো অ্যাডমিশন অফিসে কথা বলবে। যেই ভাবা সেই কাজ, বন্ধুদের এখনই কথাটা জানায়নি। কথা বলে এসে ক্লাসটা করে তারপর জানাবে। তিতির অ্যাডমিশন অফিসে মেডিকেল কলেজে মাইগ্রেশনের কথা বলে এসেছে। প্রয়োজনীয় যা যা দরকার তা করে ১ মাসের মধ্যে মাইগ্রেশন সম্ভব। তিতিরের মাইগ্রেশনের খবরে মৃদুলা, ইতি, হাসিব, সাইফ, রিক্তারা সবাই আপসেট। ওদেরকে বোঝানো কঠিন হয়ে পড়েছে। ওদের সাথে ক্যান্টিনে গালে হাত দিয়ে বসে আছে। নীরবতা, অস্বস্তি লাগছে। এবার টেবিলে হাত দিয়ে বাড়ি দিয়ে নিজের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করলো তিতির। এই এমন করছিস কেন? প্লিজ এভাবে রাগ করে থাকিস না। মৃদুলা গোমরা কণ্ঠে বলল, তুই আমাদের জানানো প্রয়োজন মনে করলি না? আমরা কি তোর ফ্রেন্ড না? তিতির নিজের কপাল নিজেই চাপড়ে বলে। সে একই সংলাপ বারবার আওড়াচ্ছিল। আমার সমস্যাটা বোঝ। ২ দিন পর চাচারা চলে গেলে আমি কি ভয়ের মধ্যে থাকবো তার ধারণা আছে? হাসিব বলে, তা বলে সমস্যা মোকাবেলা না করেই এভাবে পালিয়ে যাবি? তিতির মলিন কণ্ঠে বলল, বাবা, ভাই, স্বামী ছাড়া ২টা মেয়ে, একজন বৃদ্ধা ও বাচ্চা নিয়ে ভয়ে কাটানোটা কেমন সেটা নিজে উপলব্ধি না করলে বোঝা সম্ভব না। আর যদি শকুনের নজরে পড়ে তাহলে তো কথাই নেই। আর আমার এলাকার মানুষজন, বাহ, এরা তো আমার মরে গেল খবর পাবে না। ময়মনসিংহে কি ওরা পৌঁছাতে পারবে না? সাইফ কথা তিতির তাচ্ছিল্য হাসল। তারপর বলল, কপাল মন্দ থাকলে পৌঁছাবে, কিন্তু আগে তো ওদের জানাতে হবে আমরা কই যাচ্ছি। আমি অ্যাডমিশন অফিসে বলে এসেছি আমার সকল সমস্যার কথা। আশা করি ওনারা সাহায্য করবেন। এখন বাড়ি ভাড়া দিয়ে গেলেও সমস্যা নেই, কারণ ভাড়ার টাকা নিতে যোগাযোগ রাখতে হবে। সেই সূত্রে পলাশ সুজনরা জেনে যেতেও পারবে। তাই মাকে বলছি সে নাকি একজনের সাথে কথা বলেছে। দেখি কি হয়। আজকে আমি বাসায় গেলে চাচার সাথে এই বিষয়ে আলাপ করব। ইতি কাঁদো কাঁদো স্বরে বলে, তুই আমাদের ভুলে যাবি না তো? ইতি করুণ কণ্ঠে তিতি ওকে জড়িয়ে ধরে বলে, উফ, তোদের ভোলা যায় নাকি? আমাদের যোগাযোগ থাকবে। এখন কাঁদিস না, আর একটা ক্লাস আছে, চল। তিতির ওদের এক প্রকার টেনে নিয়ে গেল। ক্লাস শেষে টিউশন করিয়ে রাত ৮টার পর বাড়ি ফিরবে। বাড়ি ফিরে সোফায় দুজনে অচেনা মুখ দেখলো। একজন কালো কোট পরা। তিতির ভুরু কুঁচকে মাকে ইশারায় শুধালো। নাজমা বেগম উঠে এসে মেয়ের কানে কানে বলল, উকিল এসেছে বাড়ি বিক্রির জন্য। তোকে বলেছিলাম না ওই ছেলের কথা? জায়গাটা নাকি সাথে জনি কিনবে। তার পরিবার নিয়ে এখানে আসবে। মা, একটু চাচাদের সাথে বুঝে শুনে নাও। হুট করে এক অচেনা আগুনকের কথায় যেভাবে চলছ তাতে ভয়ই করতেছে। তিতিরের সাবধানী বাণীতে নাজমা বেগম বলে, তুই গিয়ে ফ্রেশ হ, আমরা বুঝে নিব। তোর মাইগ্রেশন হলো বললেই হয়ে গেল, সময় লাগে না, অপেক্ষা করো। সব বলেছি তাদের। নাজমা বেগম মেয়ের অপ্রসন্ন কণ্ঠে শোনে সুধান, কি হয়েছে? যেতে চাচ্ছে কেন? জানি না, আমার মাথা ধরেছে। তিতির নিজের ঘরে চলে যায়। নাজমা
বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তিনি তো বোঝেন এইটুকু বয়সে কত মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে তার মেয়েটা। স্যার, আমি তৈরি। আজকের রাতে বের হব। ওদের সঠিক ঠিকানা জানি না, তাই ফোর্স বেশি লাগবে। হেড অফিসারকে চিন্তিত দেখলাম। তিনি একটা রেডিওর বার্তা শোনালেন, যা টেররিস্ট থেকে এসেছে। তোমরা এত বোকা কিভাবে হতে পারো? আমাদের ধারা মতো সহজ না। আমরা নিজেদের জান দিতে প্রস্তুত, কিন্তু কথা লিঙ্ক করব না। তোমাদের মরহুম মেজর রায়হান আহমেদের লাশ পাওনি বলে আশা করছো সে বেঁচে আছে? ভুল ভাবছো। তাও 1 বছর আগে সে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। এখন নতুন যে মেজরকে পাঠাচ্ছ তার জীবনের সংকটে। আমাদের ইউনিট ভাঙতে পারবে না। মিরাজ জেনারেল মিরাজ এবার বললেন, বুঝলে, খুব সতর্ক থাকতে হবে। তুমি পারবে। ইয়েস স্যার। মেজর রায়হানকে নিয়ে ওরা যা বলল তাতে আমাদের ভয়ের কিছু নেই, কারণ মেজর রায়হান অন ডিউটি নিখোঁজ হয়নি। আমি তখন তার আন্ডারে ছিলাম। তিনি অফিসে এসে সব বুঝিয়ে বাড়ি ফিরতে রওনা করেছিলেন। তারপর থেকে নিখোঁজ। দায়িত্বপ্রাপ্ত মেজরের কথা জেনারেল খুশি হলেন। বলেন, প্রস্তুতি নাও। মিশন থেকে ফিরলে সপ্তাহখানেক ক্যাম্প এবং সেনাবাহিনী ত্যাগ করবে না। ফর সেফটি। ইয়েস স্যার। ওরা মিশনের জন্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার দুর্গম পাহাড়ি এলাকা টার্গেট করে। যাওয়ার আগে একটা চিঠি ডাকঘরে ছেড়ে যায়, গন্তব্য পৌঁছানো অপেক্ষায়। তিতির পাখি, কৃষ্ণচূড়া রঙে তোমাকে রাঙানো আকুল ইচ্ছে হয়তো আমার কোনোদিন পূর্ণ হবে না। তোমার প্রিয় রঙে তুমি আজ রেঙে গেলে, কিন্তু বিমর্ষ হয়ে গেল সেই শুভ্রতা। আমার চেয়ে তোমাকে বিমর্ষ ভালো লাগে না। আমার অবাধ্য ভালোবাসা দিনে দিনে বাড়ছে। পক্ষান্তরে আমি আমার কর্তব্য থেকে পিছু হাঁটতেও অপরাধ। আজ এই আগন্তুক শেষ চিঠি নয় হয় ধরে নাও। হয়তো মেজর রাহানের মতো আমিও তোমাকে রিক্ত করে যাব। আমার রিক্ততা তোমাকে কোনো রঙে রাঙাবো না, কারণ সবটা একপাক্ষিক। কিন্তু রায়হান স্যার, রিক্ততা তোমার প্রিয় রঙকেও তোমার কাছে অভিশাপের তুল্য। চেয়েছিলাম সেই অভিশাপকে ঘুচিয়ে শুভ্র প্রেমময় রঙের সাথে কৃষ্ণচূড়া রঙে মিশ্রিত করব। যদি তুমি বিরক্ত হও, ক্ষমা প্রার্থী। তোমাকে এই দুঃসংবাদ দিত চিঠিটা। আশা করি বুঝতে পেরেছ। এই দেখো, এই সবের মধ্যে নিজের আবেগ সংবেদন ব্যর্থ আমি। আবেগ না হয় সব চিঠি পাতাতেই থাকে। কর্তব্যর কাছে আবেগ বেমানান। আর আমি নিজের কর্তব্যের হঠকারিতে পড়তে পারি না। অতীতের ভুলের সামনে এগো। অতীত কিচ্ছু নেই। তোমার অতীত আজ সম্পূর্ণ শূন্য। নিজের নতুন ঠিকানায় শুভকামনা। যদি অদৃষ্টে থাকে তবে তোমার ভবিষ্যৎ হব। রাঙাবো তোমার কৃষ্ণচূড়ার রঙে। ইতি মেজর এমআই। গুরুত্বপূর্ণ চিঠি মনে করে চিঠিটা গ্রহণ করেছে তিতি। যেহেতু প্রেরকের ঠিকানার স্থান সেনাবাহিনীর ঠিকানা। চিঠিটা 2 থেকে 3 বার পড়ে শেষান্তর উল্লেখ বুঝল সে সত্যি আজ তার প্রিয় শুভ্র রঙে বিমর্ষ। এতদিন কিয়ৎ সন্দেহ হতো, আজ তার গাঢ় বাস্তবতা। অক্ষিকণি জমে ওঠা জলের কণাকে প্রশ্রয় দিল না। অবাধ জলধারা কঠিন শাসনে স্বস্থানে আটকে দিল। কিন্তু আগুনোত্থক যে মেজর তা জেনে দীর্ঘশ্বাস ফেলল। এমনকি আগুনোত্থ তার পছন্দ সম্পর্কে অবগত তা বুঝে তাচ্ছিল্য হেসে নিজের ললাটকে ধিক্কার জানালো। তার জীবনে কেউ আসলে বা আসার চেষ্টা করলে নিয়তি তার নিষ্ঠুর পরিকল্পনা তার রুদ্ধ করার প্রচেষ্টারত হয়। চিঠিটা ভাঁজ করে ফিজলি বইয়ের ভিতরে রাখল। হতাশ নিঃশ্বাস ফেলে ক্যাম্পাসে পুকুর পাড় থেকে উঠে দাঁড়ায়। পুকুর পাড়ে বসে চিঠিটা পড়ছিল। পুকুর পাড়ের কাছে কয়েকজন আছে, তবে তারা ইন্টার্ন ডাক্তার। বলতে গেলে একটু নির্জনতার জন্য আসা। এখন একাডেমি ভবনে যায়, ওয়াশরুমে গিয়ে চোখ মুখে পানি ঝাপটা দিয়ে লাইব্রেরিতে গিয়ে পড়তে বসে। মৃদুলা, ইতি, রিক্তা, হাসিব এবং সার্ফ সেখানে। ওরা তিতিরকে কিছুক্ষণ খোঁজে, তারপর না পেয়ে
লাইব্রেরিতে এসে বসে। রিক্তা দেখলো তিতির মাত্রই একটা কর্নারের টেবিলে গিয়ে বসলো। এরপর বই খুলে এক ধ্যানে চেয়ে আছে। রিক্তা বাকিদের আসতে ডেকে দেখিয়ে বলে,